রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমরা বাংলার ভোট যুদ্ধ অনুষ্ঠানে উপস্থিত। আমি বিশ্বদেব ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির চিকিৎসক বিজন মুখোপাধ্যায়। স্বাগত আপনাকে এক্সপ্রেস নিউজের তরফ থেকে। নমস্কার। বিজনদা, আমরা যখন এই আলোচনা করছি তখন দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবাংলা জুড়ে ভোট শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় কোথাও কোথাও ছোটোখাটো গণ্ডগোলও শুরু হয়েছে, আবার কোথাও কোথাও শান্তিপূর্ণ অবস্থাতেই ভোট চলছে, মানুষ ভোট দিতে পাচ্ছেন এখনো পর্যন্ত যা পরিস্থিতি। আপনি নিজে যে এলাকায় প্রতিনিধিত্ব করলেন প্রার্থী হিসেবে, আমি শুরু করতে পারি জামুড়িয়া দিয়ে। জামুড়িয়াতে পশ্চিমবঙ্গের মধ্যে একেবারে এমন একটা জায়গা যার একদিকে বীরভূম, অন্যদিকে পশ্চিম বর্ধমান, এবং বীরভূম থেকে প্রতিদিন প্রচুর মানুষ এই জামুড়িয়ায় আসেন, আবার প্রচুর মানুষ তারা ফিরেও চলে যান। আপনি আমাকে একটা জিনিস বলুন যে চিকিৎসক হিসেবে আপনার অত্যন্ত জনপ্রিয়তা, আপনি একেবারে জামুড়িয়ার ভূমিপুত্র, সেখানে জন্মে বড় হয়েছেন, এবং ভোটের সময় বা ভোটের আগেও আমি দেখেছি যে আপনি প্রচারে গিয়ে বহু মানুষের চিকিৎসা করছেন। এটা কি লোক দেখানো ছিল? না না, দেখুন, বা এটা কি আপনার প্রচারের একটা অঙ্গ? একদমই না। আমি যেহেতু ভূমিপুত্র, আপনার জামুড়িয়ার ভূমিপুত্র, তো সেই জন্য হয় কি, যেখানেই আমি যাই, হয়তো রাস্তাতে হোক বা কিছু, কেউ হয়তো আমাকে বললো স্যার আমার এই রিপোর্টটা একটু দেখে দিন, সে হয়তো আমাকে দেখিয়েছে, বা কেউ হয়তো বললো বাবা আমার এরকম একটু অসুবিধা হয়েছে, তুমি একটু দেখে দেবে, তো তাকে আমি সঙ্গে সঙ্গে সেখানেই ওষুধ লিখতে শুরু করে দিই। এবার ভোটের প্রচারে যখন গেছি তখন কেউ না কেউ আমাকে হয়তো বললো যে বাবা আমার একটু, তুমি তো শুনলাম তুমি একজন ডাক্তার, তো আমার বাড়িতে একটু এই অসুবিধা আছে, বা আমার হাজব্যান্ডের এই অসুবিধা আছে, বা আমার এই শরীর খারাপ হয়েছে, তুমি কি একটু ওষুধ লিখে দিতে পারো? এবারে ডাক্তার হিসাবে আমার অ্যাকচুয়ালি কি, আমার সঙ্গে সঙ্গে আমার ব্যাগ থাকে, স্টেথোস্কোপ, বিপি, সঙ্গে সঙ্গে থাকে, তো আমি সঙ্গে সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে দেখে দিই, ওষুধ লিখে দিই। সেটা আমার যে প্রেসক্রিপশন প্যাডের মধ্যে হতে হবে তার কিছু না, যা কাগজ পাই তার মধ্যে লিখে সই করে নাম লিখে দিই। সেটা আমার কখনোই প্রচারের অঙ্গ নয়, সেটা আমি আজ যতদিন ধরে ডাক্তারি করছি আমি সেটা তখনই করি। তো এর মধ্যে আপনার প্রচার বা ওই টাইপের কিছু না। কিন্তু আপনি তো রানীগঞ্জে আগে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, এবার দ্বিতীয়বার এখানে দাঁড়ালেন, রানীগঞ্জে আপনি হেরে গেলেন, হ্যাঁ, জামুড়িয়া থেকে আপনি জিতবেন বলে মনে করেন? দেখুন, জেতা হারা সেটা একটা হচ্ছে জনতার আশীর্বাদের উপর। যদি জনতা মনে করে যে ডাক্তার বিজন মুখার্জি ভালো, বা আমার যারা পেশেন্ট আমাকে আজ মানে ভালো মানে কি, আপনি চিকিৎসক হিসেবে ভালো বলছেন, না মানুষ হিসেবে ভালো, না রাজনীতি বিশেষজ্ঞ হিসেবে ভালো, কোন দিক থেকে ভালো? একটা লোক ভালো হতে গেলে তাকে সব দিক দিয়েই ভালো হতে হবে। চিকিৎসক হিসাবেও যদি তারা মনে করেন যে হ্যাঁ ডাক্তারবাবু ভালো, আমাদের কিছু করবেন, মানুষ হিসাবে উনি ভালো না খারাপ সেটা ওনারা বিবেচনা করবেন। এবং রাজনীতিতে আসার পরে ওনাদের যদি মনে হয় হ্যাঁ ডাক্তারবাবু আমাদের জন্য কিছু ভালো করবেন, ডেফিনেটলি তারা আমাকে ভোট দেবেন। রানীগঞ্জের ক্ষেত্রে সেটা দেখুন, রানীগঞ্জে আপনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল সে তো একজন ভালো মানুষ ছিলেন, বিরোধী দল হতে পারেন, তিনি তো একজন ভালো মানুষ। দেখুন, আমি কারো ওই চর্চার মধ্যে যাই না, কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলি, ভোট লুট, ভোট দখল, বা বোমা পিস্তল দেওয়া, বা রাতের অন্ধকারে যেয়ে পরে তাদেরকে থ্রেটনিং দেওয়াটা, সেটা রানীগঞ্জের অনেকটা করেছিল। কিন্তু জামুড়িয়াতেও যে করেনি তা নয়। জামুড়িয়াতে যিনি আমার বিপরীতে দাঁড়িয়েছিলেন, প্রাক্তন আমাদের বিধায়ক, আমাদের মাননীয় হররাম সিং মহাশয়,
তো তার সুপুত্র যে কত ভালো সেটা পুরো জামুড়িয়া বিধানসভার প্রত্যেকে চেনে যায়। আমি ওই প্রশ্নে আসবো, কিন্তু আমার কাছে যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে জামুড়িয়া এবং রানীগঞ্জ বেসিক পার্থক্য, যেহেতু দু জায়গায় আপনি দাঁড়ালেন এবং আপনার কি মনে হয় আপনি জামুড়িয়া জিতবেন? আমি আবার জিজ্ঞেস করছি। হ্যাঁ, নিঃসন্দেহে জামুড়িয়া জনতার তাহলে আশীর্বাদ রানীগঞ্জে থাকবেই। হারলেন, জামুড়িয়ায় জিতবেন, হ্যাঁ। রানীগঞ্জ ছাড়লেন, জামুড়িয়ায় রয়েছেন। হ্যাঁ, এই দুটোর মধ্যে এবারের যে ভোটের পার্থক্য 21 আর 26, আপনার কাছে কি মনে হচ্ছে? এবারে জনতা ভোট দিতে পেরেছে এবং জনতা, যেটা আমি মোর দেন 1 লক্ষ লোকের সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করছি এবং তাদের মধ্যে একটাই যে এবারে পরিবর্তন চাই। তো এই যে পরিবর্তন চাই এবং কোনো ডেভেলপমেন্ট, জামুড়িয়া স্ট্যান্ড স্টিল হয়েছে, আপনার কিছু কলকারখানা হোক বা যাই হোক, কিন্তু সেখানে লোকাল লোক চাকরি পায়নি বা কোনো সাধারণ উন্নতি হয়নি। এবং যিনি আমাদের প্রাক্তন ছিলেন তিনি কোনো নিজের পকেটের ডেভেলপমেন্ট ছাড়া এলাকার কোনো ডেভেলপমেন্ট করেনি। না, উনি তো 5 বছর ছিলেন, তার আগে 34 বছর প্লাস আরো 5 বছর, 39 বছর ওখানে সিপিএম ছিল ক্ষমতায়। তাহলে 39 বছরে যে উন্নতি সিপিএম এর কাছ থেকে মানুষ এক্সপেক্ট করে বারবার ভোট দিয়েছে, সেইটা তুলনামূলকভাবে তৃণমূল বলে আমি 5 বছর সময় পেয়েছি, তাতে আমি কি করে করব? নিঃসন্দেহে 5 বছরে কোনো তো বা ডেভেলপমেন্ট। উল্টোটা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি 5 বছরের জন্য নির্বাচিত হলেন, হ্যাঁ। তাহলে আপনি 39 বছরে যারা কিছু করতে পারেনি, যারা 5 বছরে পারেননি, আপনার কাছে কি এমন জাদুকাঠি আছে যা দিয়ে আপনি এই পরিবর্তনগুলো করতে পারবেন? না, দেখুন, উন্নতি করতে গেলে যে জাদুকাঠির দরকার আছে তা দরকার নেই। দরকার সেটা হচ্ছে মানসিকতা। যদি ভোটে জেতার পরে আমি লুটে পুটে না খাবো, সেই চিন্তাধারা, এবং যদি একটা মানসিকতা এবং প্রপার প্ল্যানিং থাকে যে জায়গাটার আমি ডেভেলপমেন্ট করব, তা আমার মনে হয় সেগুলো ইচ্ছে করলে করা যায়। যেমন আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি, হসপিটালের কথা, বিং এ ডাক্তার, আমি হসপিটাল ডেভেলপমেন্ট দিয়ে কথা বলি। হসপিটালে বাহাদুরপুর আছে, হসপিটাল কাটিনডাঙ্গা আছে, তারপরে আপনার আমাদের কি নাম আখলপুরে আছে। এই যে হসপিটালগুলোকে, তো এই হসপিটালগুলো কি ইচ্ছে করলে 15 বছরের টিএমসি শাসনে বড় করে করা করেছে? তো আকালপুর 30 বেড করে ফেলেছে, 15 থেকে 30 বেড, বাহাদুরপুর 30 বেড করে ফেলেছে। 30 বেডে কি আপনার কোনো অপারেশন হয়? কিচ্ছু হয় না। কারণ আমি আপনাকে বলছি, যদি সারাদিনে আমি 10টা পেশেন্ট দেখি, তার মধ্যে 2টো বা 3টে পেশেন্ট আপনার রেফার হয়ে আছে কি না আসানসোল যেতে হচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে কি, জামুড়িয়া কি এতটাই অবহেলিত যেখানে একটা 100 বেডেরও হসপিটাল করা যায় না, বা সেখানে কোনো স্পেশালিস্ট ডাক্তার রাখা যায় না, বা সেখানে কোনো স্পেশাল কোনো কিছু করা যায় না? জামুড়িয়ার যে বার্নিং ইস্যু, আমি জামুড়িয়ার বাইরে গিয়েও পরে একটু কথা বলবো, জামুড়িয়ার যে বার্নিং ইস্যু, যা ওখানকার মানুষ সিপিএম এর কাছ থেকে পায়নি, তৃণমূলের কাছ থেকে পায়নি, এর মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট ইস্যু। একটা হচ্ছে দরবারডাঙ্গার উপরে একটা ব্রিজ করার কথা, বারবার প্রতিশ্রুতি, যেটা আগে 2021 এই বিধায়কও দিয়েছিলেন, কিন্তু সেই ব্রিজ হয়নি। এবং এই ব্রিজ না হওয়াতে একটা ব্যাপক পরিমাণ মানুষ তারা যাতায়াতে চরম সমস্যায় পড়েন, বিশেষ করে বর্ষাকালে যে টেম্পোরারি বাঁধটা তৈরি হয় সেটাও ভেঙে চলে যায়। এইটা একটা বড় ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পলিউশনের কেন্দ্র হচ্ছে জামুড়িয়া, যেখানে 25টা ফ্যাক্টরি, তারা দিনের পর দিন সেইখানে দূষণ ছড়িয়ে যাচ্ছেন। এবং আমি স্পেসিফিক যদি বলি, বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আচমকা রেড করে এই 25টার মধ্যে 12টা কারখানাকে লাল সিগন্যাল দিয়েছিলেন। তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে আপনার কি মনে হয়, মানে এইগুলো কি আপনি পারবেন জামুড়িয়ার পরিবর্তন আনতে? দুটো প্রশ্নের দুভাবে উত্তর দিচ্ছি। এক হচ্ছে দরবারডাঙ্গা যে ঘাট, হ্যাঁ, সেটা আমি নিজে গেছিলাম, একবার নয় 2বার যে দেখে এসেছি। এবারে সেই ঘাটটাতে কি হয়েছে, বাঁশের সাঁকো করে দেওয়া আছে, কিন্তু সেই ঘাটটা করার জন্য আপনার টিএমসির আজকে যে 15 বছরের শাসন ছিল, আমার মনে হয় মাননীয় প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন, তিনি যদি চেষ্টা করতেন, ইনিশিয়েটিভ নিতেন, কিছু না হলেও কিছুটা করতে উনি পারতেন। তো সেটা ওনার একটা মানসিকতার অভাব, যেটা ডেফিনেটলি আমি চেষ্টা করব বিধায়ক হিসাবে যে স্টার্ট করা বা যতটা করে ইয়ে করা যায় ইনিশিয়েটিভ নেব। দ্বিতীয়, আপনার যে প্রশ্নটা হলো যে কলকারখানার দূষণ, সেটা নিঃসন্দেহে জামুড়িয়াবাসীর কাছে একটা আপনার কি বলবো যে অভিশাপ। হ্যাঁ, কলকারখানা হয়েছে কিন্তু সেখানে লোকাল লোক কাজ পায়নি, তারা দূষণটা নিচ্ছে এবং গ্রামের পর গ্রাম ভরে যাচ্ছে, তার জন্য জল থেকে শুরু করে গবাদি পশু থেকে শুরু করে মানুষ আক্রান্ত হচ্ছে। আরেকটা ভয়ানক সমস্যা আছে, সেটা হচ্ছে যে সিঙ্গারিনী নদী, সিঙ্গারিনী নদী তো দখল হয়ে গেল। আমি বলছি আপনাকে, সেটার জন্যই বলছি।
তো এই যে এগুলো আছে, আমার প্রস্তাব প্রথম থেকেই দুটো, একটা হচ্ছে তাদেরকে ফিল্টার লাগাতেই হবে, কলকারখানা চলবে উইথ ফিল্টার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দূষণ কমানোর জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিচালিত যা যা পরিকাঠামো আছে তাদেরকে সেগুলো মেনটেন করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যারা লোকাল আমার এখানে কাজ পায়নি তাদেরকে, আমাকে এখানে কিন্তু 90% লোকাল লোককে আপনার কাজ চাইছে, সেটা কিভাবে করব তাদের সঙ্গে আমি কথা বলবো, যা হবে আমি করব, কিন্তু লোকাল ছেলেকে আমাকে কাজ দিতেই হবে। এবং এই যে সিঙ্গারন নদী যেটা আমাদের একটা গর্ব, সেই নদীকে কারখানার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি সেই নদীকে আপনার ইচ্ছাকৃতভাবে সরকার মানে টিএমসি সরকারের দখলে এনে তাদেরকে মানে অন্যায্যভাবে জমি পাইয়ে কারখানার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আমি আসার পরে আপনাকে বলছি, আপনার 2 থেকে 3 আপনি এই অন্যায্য জমির কথা বললেন, আমি মনে করিয়ে দিই, আসানসোল পুরসভার বর্তমান মেয়র বিধান উপাধ্যায় তিনি এই রকম কারখানাগুলোকে চিঠি দিয়ে প্রায় 500 কোটি টাকা তারা বেআইনিভাবে কাজ করছিল বলে জরিমানা করা হয়েছিল, এবং 12.5 কোটি টাকা এসছে, বাকিটা আসেনি। আমি বলছি এইসব জায়গায় বিজেপিকে কখনো কোনো আন্দোলনে দেখা যায়নি তো গত 5 বছরে। বিজেপি আন্দোলন করলেও খুব বড় মাপের যে আন্দোলন করেনি তাও নয়, কারণ আমি আমাদের মাননীয় জিতেন্দ্র তিওয়ারিকে যেতে হচ্ছে পাণ্ডবেশ্বরের প্রার্থী হিসেবে জামুরিয়ায় আন্দোলন করতে, কিন্তু জামুরিয়াতে বিজেপির যারা ছিলেন তাদের এই ধরনের কোনো ঘটনাতে কখনো কোনো আন্দোলন করতে দেখা যায়নি। এমনকি অনেককেই আপনার নির্বাচনে দেখাই গেল না যে তারা আপনার দল করে, অথচ তারা আপনার সঙ্গে একেবারে হাতে হাত মিলিয়ে যুদ্ধটা করে। যেমন এরকম তো এই অভিযোগ তো মানে জিতেন্দ্র তিওয়ারি আমাদের পশ্চিম বর্ধমান জেলার নেতা এবং রাজ্য স্তরের নেতা, তো তিনি আজকে রানীগঞ্জে, কালকে কুলটিতে, যেখানেই হোক আমাদের উনি করেছেন এটা নিয়ে একমাত্র। হ্যাঁ, আমাদের বক্তব্য উনি কোথাকার নেতা হিসেবে আমরা দেখি না, আমাদের হচ্ছে সার্বঙ্গিকভাবে বিজেপির কোনো লিডার সেই জায়গাতে গেলেন কি যাননি সেটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রাখে। তো সেক্ষেত্রে উনি গেছিলেন যখন, তার মানে বিজেপি সেখানে রিপ্রেজেন্ট করেছে। তো সেই জন্য সিঙ্গারন নদী বাঁচানো, আপনার এলাকায় কয়লা চুরি, বালি চুরি, এই নিয়ে একমাত্র জিতেন্দ্র তিওয়ারি একদিন গেছেন এবং একটা বড় ঝামেলা হয়েছিল। বাকি ওখানে যারা বিজেপি করে, এমনকি আপনাকেও ভোটের সময় এই কয়লা চুরি, বালি চুরি নিয়ে আপনাকে কিন্তু আমরা সেইভাবে সোচ্চার হতে দেখলাম না। এটা কি যেহেতু আপনাদের সঙ্গেও কয়লা চোরেরা আছেন এবং একেবারে স্পেসিফিক এই নির্বাচন কমিটিতে একজন আছেন যার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সিআইডি কয়লা চুরির কেস করেছে, গ্রেপ্তার করেছে, তাকে দেখাও গিয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে, তো এইটা কি আপনাদের কোথাও একটু ভয় আছে যে আমাদের লোকই তো এর সঙ্গে আছে, তাহলে কি করে আমরা এগুলো বন্ধ করব? ব্যাপারটা কি তাই? একদমই না, কারণ বিজেপির এক্ষেত্রে পলিসি হচ্ছে জিরো টলারেন্স। আর মুখে না কাজেও, মুখেও। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে যদি আপনি এই কথাটা জিজ্ঞাসা করেন, হয়তো প্রচারে আপনারা ধরেননি বা দেখেননি, আমি কিন্তু বলে রেখেছি এবং এখনো বলছি, জামুরিয়া বিধানসভার সিট যদি বিজেপি জেতার পরে, সেই দিনই, যদিটা বলছেন কেন, আপনি জিতবেন না যতক্ষণ না রেজাল্ট না আসছে ততক্ষণ তো আমি ডেফিনেটলি, আমাকে জনতা কিরকম আশীর্বাদ দেবে তার উপরের কথা। জেতার পরে আপনাকে বললাম বিকেল 4টের পর থেকে কয়লা বালি কিন্তু জামুরিয়াতে বন্ধ, এটুকু আপনি করতে পারবেন 100%। আচ্ছা, যারা এখন বালি কয়লা চালায় তারা যদি পরের দিনই আপনার দলে যোগ দেয়, আপনার উপরের নেতারা এসে তাকে গলায় উত্তরীয় দিয়ে নেন, তখন আপনি কি করবেন? দল ছাড়বেন? ওয়ান্স নো মিন্স নো। আপনার কথা কেন শুনতে যাবে রাজ্য বা দিল্লি? যারা এখান থেকে টাকাটা পাবে তারা আপনাকে কেন গুরুত্ব দেবে এত? নিঃসন্দেহে তারা কথার গুরুত্ব, কারণ তাদের কাছে আমি এই জায়গাটা রিপ্রেজেন্ট করছি, কারণ বিজেপি একটা খুব সংগঠিত দল। আমি যেখানে থাকি, মানে আমার বুথ প্রেসিডেন্ট বা মন্ডল প্রেসিডেন্ট, আমি যে স্তরেই যাই হয়ে যায় না কেন, আমাকে বুথ প্রেসিডেন্ট বা মন্ডল প্রেসিডেন্ট যদি আমাকে সেই জায়গায় যেতে অনুমতি না দেয় বা তাদেরকে সঙ্গে নিয়ে যদি আমি না যাই, সেটা হচ্ছে আমাদের একটা সংসদীয় গণতন্ত্রে আমরা এটাকে মানছি না, সেরকম হবে, সেটা একটা অপরাধে সামিল হবে। তো সেক্ষেত্রে আপনি কথা দিচ্ছেন আপনি জেতার পরে বিকেল 4টে থেকে কয়লা বালি সহ সমস্ত কিছু বন্ধ। আমি আপনাকে আবার আপনাদের চ্যানেলের সামনে, সবারই সামনে বলছি, বিকেল 4টের পরে 4 তারিখে আপনি লিখে রাখুন, কয়লা এবং বালি জামুরিয়া বিধানসভায় বন্ধ থাকবে 4টের পর থেকে, এটুকু আপনি লিখতে পারেন। এবার একটা অন্য পরিসংখ্যানে যাই, সেটা হচ্ছে জামুরিয়াতে
বহুদিন পর প্রায় 92% ভোট হয়েছে, 91.99। তো এর মধ্যে যত ভোটার ছিল তার মধ্যে 16,000 লোক ভোট দেয়নি, কিন্তু একটা বড় সংখ্যায় বাদ গেছে, যারা এসআইআর এর কারণে বাদ গেল। তো আপনার কি মনে হয় যে এই যে যারা বাদ গেল বা যাদের লাইনে দাঁড় করালো বিজেপি সরকার বা ইলেকশন কমিশন, তারা কি আপনাকে ভোট দেবে বা আপনাদের ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে? দেখুন, বিজেপি সরকার এখানে কিন্তু কিছু করেনি, যেটা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু ইলেকশন কমিশনই তো মানে তা নিয়েই তো অনেক বিতর্ক আছে যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের জাস্টিসকে, চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী এবং তিনি তার মন্ত্রিসভার একজনকে রাখলেন, অর্থাৎ 2:1, যে কোনো ডিসিশন তাই হবে। তো ফলে বিজেপি যা বলবে ইলেকশন কমিশনকে তাই করতে হবে। তো না, আমার মনে হয় সেক্ষেত্রে না, যেটা অঙ্ক তো তাই বলে। অঙ্ক তাই বললেও দেখুন, যারা ওই সিটে বসে আছে তারা অত্যন্ত মেধা সম্পন্ন লোক, তারা সব আইএএস লোক। তারা আমার মনে হয় না যে সরকারের কথায় বা বিজেপি কি বললো তার উপরে ডিপেন্ড করে চলবে। তারা যেটুকু করবে তারা নিঃসন্দেহে নিজস্ব বিচার বিবেচনা করে তারা তা করবে। এবং সেক্ষেত্রে যারা এসআইআর মাধ্যমে বাদ গেছে তারা দেখুন কোনো না কোনো, আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি। আমারই পেশেন্ট আমার কাছে ডেলিভারি হয়েছে, তার 3খানা ভোটার কার্ড আছে। আচ্ছা, তার 3খানা ভোটার কার্ডে সে আমাকে ফোন করছে যে স্যার আমার তো এসআইআর এর নাম বাদ গেল, এবার বলুন আপনি আমাকে, সেক্ষেত্রে আমার কি। না, আমি যদি আবার পাল্টা বলি, এই এসআইআর এর কমপ্লিট লিস্ট বেরোনোর পরে দেখা গেল আসানসোলের, দক্ষিণ আসানসোলের 171 নম্বর বুথে সেখানে একজনের 4খানা এপিক কার্ড তৈরি হয়েছে, একই নামে, বাবার নামে 1, বয়স 1, ছবি 1। একইভাবে ওই বুথেই আরও একজন, তার আবার 2টো নামে 2টো এপিক তৈরি হয়েছে এই এসআইআর কমপ্লিট হওয়ার পর। কিছু ক্ষেত্রে দেখুন যে ভুল নেই, সেটা আমি আপনাকে 100%। তাহলে এটাকে যদি আপনি ভুল বলেন, আপনি আগে যেটা অভিযোগ করলেন, তাহলে সেটা কি ভুল নয়? না, নিঃসন্দেহে ভুল নয়, কারণ সে আমাকে সজ্ঞানে জিনিসটা বলছে। আচ্ছা, সে তো আমাকে সজ্ঞানে বলছে যে আমার 3খানা ভোটার কার্ড আছে। তাহলে যদি সেটা না হয়, তাহলে একটা জিনিস। তারপরে দেখুন, এবারে হচ্ছে কি পার্টি, টিএমসি পার্টি যেমন করে পেরেছে, কাউকে মনে করুন আমি নাম কি বলবো আপনাকে, মনে করুন আমি মুখার্জি লিখছি, আমি মুখোপাধ্যায় লিখছি, এবারে আমি একই নামকে 2টো করে দিলাম, আমি BEJN করলাম আর BIJN করলাম। তাহলে কি হলো, BIJN বিজন মুখার্জি হলো, বিজন মুখোপাধ্যায় একই হলো। আবার বিজন কুমার মুখোপাধ্যায়, একই নামকে আমি 3 ভাবে করে দিলাম, কিন্তু লোকটা তো সেই একটাই। সেটা করেছে কে? পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গে যারা এই আধার কার্ড তৈরি করতে আসছে, ভোটার কার্ড তৈরি করছে তারা, অ্যান্ড দ্যাট অল আর আপনার আমাদের গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের এমপ্লয়ি। তো তারা এক একটা করেছে টিএমসির ক্যাডার। বিজনদা, আপনাকে আমি বিজেপি নেতা হিসেবে জিজ্ঞেস করছি যে পশ্চিম বর্ধমানে আমাদের 9টা আসন আছে, এই 9টা আসনের মধ্যে 3টে আসনে বিজেপি জিতেছিল 21-এ, 6টা আসনে তৃণমূল ছিল। এই যে ভোট পার্সেন্টেজ বেড়ে যাওয়া, আপনার এলাকায় 92%, আমাদের গোটা জেলাতেই পার্সেন্টেজটা ও প্রায় 91-এর কাছাকাছি অ্যাভারেজ করলে। তো এইটা আমি দেখছিলাম 72 সালের একবার হয়েছিল, তারপরে 72-এ যেহেতু ওই রকম একটা কংগ্রেসের ওই রকম একটা ভোট হয়েছিল, 77-এর পর থেকে প্র্যাকটিক্যালি এইরকম পার্সেন্টেজে ভোট এবং মানুষ শান্তিপূর্ণ অবস্থায় ভোট দিয়েছে। এই বেশি মাত্রায় ভোট পড়া কি প্রো এস্টাবলিশমেন্ট না অ্যান্টি এস্টাবলিশমেন্ট হবে? আপনার নিজের কি ধারণা? এটা আপনি রাজনীতিবিদ হওয়ার দরকার নেই, চিকিৎসক হিসেবে কি মনে করেন? এটার মধ্যে আমি যাবই না। আমি আপনাকে একটা জিনিস বলবো যে প্রত্যেক লোক চায় যে আমি ভোট দিতে যাব, যেমন সেই ভোটটা আমি শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজে দিতে পারি। তো এইবারে থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন, থ্যাঙ্কস টু CISF, এবং সত্যি কথা বলতে কিছু ব্যক্তিগতভাবে আমি যাদেরকে দেখেছি পুলিশ অফিসার, তারা কিন্তু খুব নিষ্পক্ষ, মানে কোনো রকম উইদাউট এনি পার্টির হয়ে কাজ করে তারা কিন্তু নিরপেক্ষভাবে ভোটটাকে করিয়েছেন। এবং তাহলে মানে এই যে আপনার শেষের কথাটা, মানে আমি ওইটুকু যদি ধরি যে পুলিশ নিরপেক্ষভাবে ভোটটা করাতে পেরেছেন, আপনি চোখে দেখেছেন, তাহলে পুলিশ কি মনে করছে কোনো বদল আসছে? এবং সেটা তো তাদের, পুলিশ তার চরিত্র বদলাচ্ছে, সেটা তো তারাই বলতে পারবে। কিন্তু আমি যেটুকু প্রত্যক্ষ করলাম জামুড়িয়া বিধানসভার ক্ষেত্রে, যে তারা কিন্তু ভালোভাবেই ভোট করেছে এবং প্রত্যেকে ভোট দানে উৎসাহ করেছে। এবং আজকে মানুষের মধ্যে ভোট দান করতে হবে এবং আমার সরকারকে আমি যে নিয়ে আসব বা যিনি আছেন তাকেই নিয়ে আসব, যেটাই তাদের অভিমত। তো
তো সেই অভিমত যে তারা নিজেরা দিতে এসেছেন, আমার পক্ষে সেটা খুব ভালো লেগেছে। এবং আমি 1 লক্ষের ওপর লোকের সঙ্গে এই নির্বাচনের প্রচারে আলাপ আলোচনা করেছি, মোর দেন 1 লক্ষ লোকের সঙ্গে, এবং তাদের সঙ্গে এটা দেখেছি তারা কিন্তু এই পরিবর্তন, এবারে কিন্তু পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছেন এবং তারা চাইছেন যে হিন্দু জাগরণ হচ্ছে বলে না, এটাই হিন্দু জাগরণ বিজেপি মনে করছে যে হিন্দু জাগরণ না 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 না, আমি সেই রকম কোনো জাগরণের মধ্যে আমি তর্কের কথাতে আপনাকে বলবো না। এটা প্রত্যেক মানুষের মনের মধ্যে পরিবর্তন হয়েছে এবং তারা চাইছেন যে একটা ভোট যেমন ভালো হয় এবং নিজের অধিকার যেমন আমি নিজে দিতে পারি। কারণ 2021-এর নির্বাচনেও আমি দেখেছি যেখানে মানুষ ভোট দিতে পারেনি, তো তারা যে এবারে ভোট দিচ্ছেন সেটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছেন। এটা আমার একটা খুব ভালো লেগেছে তাদের কাছে। আমি বিজনদা একটু আমাদের পূর্ব বর্ধমানের কালনা থেকে এক্সপ্রেস নিউজের প্রতিনিধি তিনি আছেন মিতা ভট্টাচার্য, আমি একটু আপনার কাছে জানতে চাইব যে কিরকম ভোট হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনি? আমি পিসিআর কে বলবো একটু একটু দেখার জন্য। দেখুন অবস্থাটা দেখুন কিরকম বিজেপির পতাকা ভেঙে ইয়ে করে করেছে। পূর্ব বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি আছেন, আমি একটু তার সাথে কথা বলে জানতে চাইব কালনাতে কিরকম ভোট হচ্ছে। আচ্ছা, আমরা আবার ফিরে যাই বিজনদার কাছে। বিজন বাবু, আমি আমি হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি পূর্ব বর্ধমানের কালনা থেকে বলছেন, আমি আপনার কাছে জানতে চাইছি কিরকম ভোট হচ্ছে, কালনাতে কিরকম ভোট হচ্ছে? শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন কিরকম ভোট হচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, তো বিজনবাবু, আমি যে অংশটা আরেকবার একটু জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে গোটা পশ্চিম বর্ধমানে ভারতীয় জনতা পার্টির আপনি দীর্ঘ দ্বিতীয়বারের অর্থাৎ 10টা বছর কাটাচ্ছেন, একেবারে তাদের ঘরের মানুষ। পশ্চিম বর্ধমানের 9টা আসনে কি ফল হতে যাচ্ছে? আমাদের বিজেপির 9 পাওয়া উচিত। এটা তো আপনি সেই যোগ না করেই বা বিয়োগ না করেই প্রায় বললেন, এটা কি বলতে বাধ্য করা আছে এরকম? না 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 না, আমি বিজেপি, আমি যেটুকু কেন পাবে 9টা, কেন 9টা পাবে? আমি তো আপনাকে একটাই বলবো, পরিবর্তনের পক্ষে মানুষ এবার ভোট দিচ্ছে যাতে পরিবর্তন হয়। তো সেই পরিবর্তনের জন্য ভোট দেওয়াতে প্রত্যেকটা জায়গাতে মানুষ অতি উৎসাহিত হয়ে ভোট দিতে যাচ্ছে। নইলে আপনার 90% প্লাস ভোট জেনারেলি অতটা দেখা যায় না, যেটা আপনি একটু আগেও বললেন। একদম। তো সেই অতি উৎসাহটাই মানুষকে বলে দিচ্ছে যে মানুষ পরিবর্তন চায়। না, এটা আবার উল্টো দিক হতে পারে যে আমার জেলা থেকে, পশ্চিম বর্ধমান থেকে 4 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, 23 লাখ থেকে 19 লাখে নেমে এসছি আমরা। আমাদের সঙ্গে রয়েছেন কালনা পূর্ব বর্ধমানের প্রতিনিধি, আমি ওনাকে জিজ্ঞেস করছি, দিদি আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে আমার জিজ্ঞাসা যে এই যে 4 লক্ষ প্রায় একটা জেলা থেকে ভোটার নাম বাদ গেল, এই 4 লক্ষ মানুষের প্রতিবাদ থাকবে না? যাদের আপনারা লাইনে দাঁড় করিয়েছেন, প্রতিবাদ থাকবে না? আমাদের এই রাজ্যের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন, এই রাজ্যের আবাসনের টাকা বন্ধ করেছেন, এই রাজ্যের
শিক্ষার ক্ষেত্রে ইউজিসির যে গ্র্যান্ট আসতো সেখানেও আপনারা কাট করেছেন। এমনকি আপনারা এই যে বারবার বলেন যে আমরা আয়ুষ্মান ভারত চালু করব এবং আয়ুষ্মান ভারত চালু করলে মানুষের উপকার হবে, কিন্তু আয়ুষ্মান ভারত তো 10 কোটি মানুষ পাবে না, মাত্র 50-60 হাজার পরিবার পাবে। তাহলে বাকি লোকগুলো তো ক্ষতিগ্রস্ত হবে। এদের কি জবাব দেবে? কেন এরা আপনাকে ভোট দেবে? কেন 9টা সিট পাবেন? এই যে 4 লক্ষ মানুষের বললেন, তার মধ্যে দেখুন অনেকে বাইরে গেছে, অনেকে মারা গেছে, এবং কিছু কিছু লোকের আছে আপনার 2বার 3বার করে সবারই ভোটার কার্ড করা আছে, এবং আসানসোলে আপনার ঘটনা ছিল একজনের 70 জন ছেলে আছে। তো এই যে ঘটনাগুলো এখন মানুষের সামনে উপস্থাপিত হয়েছে এবং মানুষ জানে যে কিছুটা যে এটা হয়েছে, কষ্ট হলেও আমাদের কিন্তু অরিজিনাল আইডেন্টিটি আমরা ভারতীয়, এবং তার জন্য ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট সমস্ত রকম তাদের ব্যবস্থা করছে, এবং আশা করি যারা বাদ গেছেন তারা নিশ্চয়ই সেই কোনো একটা ভুলের শিকার হয়েছেন, এবং সেই ভুল থেকে তারা যখন বেরোবেন পেয়ে যাবেন। এবং দ্বিতীয় কথা, যারা বাংলাদেশি বা বাইরের রোহিঙ্গা, যেগুলো টিএমসির ভোট ব্যাংক, তারা কিন্তু নিশ্চিন্তে এবারে ওপারে যাবেন, সেটাও একটা বন্দোবস্ত। আপনি জামুরিয়ায় একটাও রোহিঙ্গা খুঁজে পেয়েছেন? জামুরিয়াতে বাংলাদেশি তো আছে, বাংলাদেশি তো আছে। তো বাংলাদেশ তো অ্যাকসেপ্টেড না, বাংলাদেশি শরণার্থী যারা, হ্যাঁ তারা শরণার্থী, তাদের কাছে যদি প্রপার কাগজ আছে ডেফিনেটলি তারা ইন্ডিয়ান, কিন্তু তাদের কাছে যদি প্রপার কাগজ না থাকে ডেফিনেটলি তাদেরকে বাংলাদেশে যেতে হবে। পশ্চিম বর্ধমানের বেশিরভাগ অ্যাসেম্বলিতেই 25 থেকে 30% সংখ্যালঘু ভোট আছে। এই ভোটটা কি আপনারা পাবেন? নিঃসন্দেহে পাবো। আপনারা 400 বুথ আছে আপনাদের, যেখানে আপনারা বুথ স্তর পর্যন্ত কমিটি করতে পারেননি, এজেন্ট দিতে পারেননি, সেখানে আপনারা কি করে ভোট পাবেন? ভোট মানুষ দেবে, তাতে এজেন্ট থাকলেও না থাকলেও কিছু এসে যায় না। না, আপনার সেখানে এজেন্ট আমার বসলো কি কিছু বসে, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। হ্যাঁ, 2 জায়গার আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি। একটা হচ্ছে হিজলগড়া গ্রাম, আমার জামুরিয়া বিধানসভার মধ্যে। 2 নম্বর আপনাকে বৈজয়ন্তীপুর বলতে পারি। 3 নম্বর আপনাকে বৈজয়ন্তীপুরে আর একটা পরিহারপুরের কথা বলতে পারি। মনে করুন আমি ধরে নিলাম আমার ওখানে এজেন্ট বসেনি, কিন্তু আজকেও সেখানে যান বিজেপির পতাকা, বড় বড় করে বিজেপির পতাকা উঠছে, এবং তারা বিজেপিকে ভোট দেবে কারণ তারা উন্নয়নের জন্য ভোট দেবে। এটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, গ্যারান্টি দিতে পারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো উন্নয়নের 104টে প্রকল্প আছে, জন্ম থেকে মৃত্যু। আপনারা অ্যাডিশনালি কি প্রকল্প করবেন? আসুক বিজেপি, আপনি নিঃসন্দেহে দেখতে পারেন যে বিজেপি এই প্রকল্পগুলো কি বন্ধ করে দেবেন? না, কোনো প্রকল্পই বন্ধ হবে না। সেই প্রকল্প, স্বাস্থ্য সাথীর বিকল্প 10 কোটি মানুষকে আপনি আয়ুষ্মান ভারত দেবেন কি করে 10 কোটিকে? আপনাকে স্বাস্থ্য, বিং এ ডাক্তার, আমি জবাবটা দিই। খুব ভালো প্রশ্ন বললেন। আমি গাইনোকোলজিস্ট। স্বাস্থ্যসাথীতে আমাদের কাছে মোস্ট অফ দ্য টাইম পেশেন্ট আছে একটা অপারেশনের জন্য। স্বাস্থ্যসাথীতে আপনার সিজার হয় না, নর্মাল ডেলিভারি হয় না, টিউব লাইগেশন হয় না, বাচ্চা নষ্ট হয়ে গেছে, ব্লিডিং আছে, ওয়াশ করতে হবে না। আচ্ছা, আপনার হিস্টেকটমি, অ্যাবডোমিনাল যদি করতে হবে হিস্টেকটমি, তাকে মিনিমাম 50 বছর বয়স হতে হবে, এবং তাকে গত 1 বছরের ডাক্তারকে দেখিয়ে তার রেকর্ড হতে হবে। হোয়াট এভার দ্য কন্ডিশন, তার ফাইব্রয়েড আছে কি আছে না আছে, কেন হচ্ছে, তার কোনো কিন্তু দেখে না। এবং তারপরে সর্বোপরি যেনারা বসে আছেন স্বাস্থ্যসাথীর অফিসে, তাদের যদি মর্জি হয় আপনি 50 বছরের ঊর্ধ্বে হলে অ্যাপ্রুভাল পাবেন, এবং নইলে পাবেন না। ওভারিয়ান টিউমার, চুচুড়া, ঠিক আছে, ওভারিয়ান টিউমার। আমাদের সঙ্গে এই মুহূর্তে হুগলির চুচুড়ার থেকে অমিত কর্মকার আছেন। অমিত বাবু, হুগলিতে কিরকম ভোট হচ্ছে? দেখো, মোটের ওপর শান্তিপূর্ণ বলা যেতে পারে ভোট এবছর হুগলিতে। আর যেটা লক্ষণীয় সেটা হচ্ছে বেশ কিছু জায়গায় প্রথম দিকে স্লো ভোটিং হচ্ছিল, ইভিএম খারাপের খবর আসছিল, বিভিন্ন জায়গায় ইভিএম এর প্রবলেম হয়েছিল, যা পরবর্তীকালে শোধরানো গেলেও যে স্লো ভোটিংটা হচ্ছিল সেটা রেট কিন্তু বাড়ানো যায়নি এখনো পর্যন্ত, যেটুকুনি আমরা খবর পাচ্ছি। কত পার্সেন্টেজ হয়েছে এখন পর্যন্ত? 9টার লাস্ট আপডেট পাওয়া গেছে 20.1%। 21% প্রথম 2 ঘন্টাতে যদি হয় তাহলে তো ভোটের পার্সেন্টেজ 90 ছাড়িয়ে যাবে, সেরকমই মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত মানুষের প্রচুর ভিড় রয়েছে। মহিলারা কি সংখ্যায় বেশি আসছেন? একদমই। প্রথম কথা হচ্ছে গিয়ে রাজনৈতিক উত্তাপ যেমন রয়েছে, কিন্তু পাশাপাশি
উত্তাপ যে রয়েছে সেটা কিন্তু অনেকটা সীমিত, অনেকটা কমেছে, যার কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছে, সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। কেন্দ্রীয় বাহিনীর কিরকম অবস্থা, তারা কতটা নিরাপত্তা দিচ্ছেন? দেখো, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কিন্তু সদর্থক। আমরা চাপদানিতে রেখেছিলাম একটা ছোট্ট বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং সাজোয়া যে গাড়ি রয়েছে সেই গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনী সেখানে উপস্থিত হয় এবং ঢোকার কিছুক্ষণের মধ্যেই সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোনো ভোটার বা মানে কোনো পক্ষের কেউ কোনো গ্রেপ্তারের খবর আছে চুচুড়া থেকে? দেখো, এখনো পর্যন্ত এই ধরনের কোনো বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। চুচুড়ায় সব মিলিয়ে কতগুলো আসন আছে আমাদের? দেখো, হুগলি জেলায় মোট 18টি আসন আছে। গত নির্বাচনে কি ছিল 18টার মধ্যে? 18টার মধ্যে গত নির্বাচনে দেখা গেছে আরামবাগ সাব ডিভিশনের 4টি বিরোধীদের দখলে থাকলেও বাকি যে 14টি আসন ছিল সেটা শাসক দলের পক্ষেই ছিল। তবে এবছর কিন্তু মনে করা হচ্ছে বেশ কিছু আসন যা বিরোধীদের ঝুলিতে যেতে পারে। গতকাল আরামবাগে গন্ডগোল হয়েছে, তার আগে মিতালি বাগের উপরে আক্রমণ হয়েছে। এইটার কোনো প্রভাব বা উল্টো দিক থেকে শাসক দল দুশ্চিন্তায় আছে এরকম কিছু? দেখো, শাসক দল অবশ্যই দুশ্চিন্তায় রয়েছে এমনটা মনে করছেন রাজনৈতিক মহল। কারণ হচ্ছে গিয়ে যেভাবে আজ সকালেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপ দেখেছেন, তাতে কিন্তু মনে করা যাচ্ছে যে শাসক দল কিছুটা চাপেই রয়েছে। বিরোধী দলের যারা প্রার্থী তাদের কোনো অভিযোগ আছে? দেখো, এখনো পর্যন্ত বিরোধী দলের কোনো অভিযোগ নেই চুচুড়ো বা হুগলি শহরে। আরেকটা জিনিস হচ্ছে যে মুহূর্তে দেবাংশু ভট্টাচার্যকে হুগলি জেলায় প্রার্থী করা হলো তখন অসিত বাবু তার বিরোধিতা করছিলেন এবং প্রথম দিন বলেছিলেন আর যাব না, পরে তিনি বললেন আমি যাব। তো এই ধরনের যে অন্তর্দ্বন্দ্বগুলো ওখানে তৃণমূলের ক্ষেত্রে ঘটেছিল, সেটা কিরকম অবস্থায়, ভোটে কি তার কোনো প্রভাব পড়বে? দেখো, এই প্রভাবের ক্ষেত্রেই আমি বললাম যে তোমাকে এর আগে বললাম বেশ কয়েকটি আসন যে বিরোধীদের দখলে যেতে পারে। এই প্রভাবগুলো হয়তো কিছু ক্ষেত্রে কাজ করতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অভিষেক ব্যানার্জি মাত্র দুদিন আগে গিয়ে এই হুগলি জেলার বড় মিটিং করেছেন এবং বলেছিলেন যে আরামবাগ বিশেষ করে এই অঞ্চলের সমস্ত আসন তারা ফেরত নেবেন। এটা কি সম্ভব হবে? দেখো, আরামবাগ সাব ডিভিশনের যে 4টি আসন সেই 4টি আসন দখল করার জন্য শাসক দল যেমন ঝাঁপিয়েছে, পাশাপাশি বিরোধী যে দল তারা কিন্তু সেই আসনগুলো সংরক্ষণ করে রেখে দেওয়ার ক্ষেত্রে তারাও ঝাঁপিয়েছে। তবে সেই আসন কি হবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে হুগলি জেলার আর যে 14টি আসন রয়েছে সেই আসনগুলো যে শাসক দলের ঝুলিতে কতগুলো যায় এবং বিরোধীদের দখলে কতগুলো যায় সেগুলো কিন্তু দেখবার বিষয়। কারণ হচ্ছে গিয়ে বেশ কিছু ফ্যাক্টর এখানে কাজ করছে। যেমন তোমাকে বলে রাখি, শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে এই হুগলি থেকেই গ্রেপ্তার হয়েছিল শান্তনু বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে কুন্তল ঘোষ। তবে এগুলো ফ্যাক্টর হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ওখানে আবহাওয়া কিরকম? রাজনৈতিক নয়, আমি উত্তাপের কথা জিজ্ঞেস করছি। আমি তোমাকে এটা দিয়ে শুরু করেছিলাম। রাজনৈতিক উত্তাপ যেমন চরমে রয়েছে, পাশাপাশি আবহাওয়া কিছুটা ঠান্ডা, যার কারণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দেখো, ঝড় বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া যে সীমিত মানে ঠান্ডা রয়েছে, যার কারণেই ভোটের লাইনে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হুগলির অতীত ইতিহাস হচ্ছে ভোটে যে দুপুর 2টোর পরে সেখানে নানান ধরনের গন্ডগোল তৈরি হয়। এবারে সেটা সম্ভাবনা আছে? দেখো, একদমই তুমি যেরকমটা বলছিলে ওই অতীত ইতিহাসের থেকে শিক্ষা নিয়ে প্রথম আমরা যেটুকুনি জানতে পারছি কেন্দ্রীয় বাহিনীর যে টিমগুলো রয়েছে তাতে কিন্তু প্রথমের দিকে সীমিত কিছু টিম নামানো হলেও সেকেন্ড হাফে ফুল ফেজে টিম নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করা হচ্ছে। অনেক ধন্যবাদ। পরিস্থিতির উপর নজর রাখো এবং বড় কিছু হলে সঙ্গে সঙ্গে জানিও। ভালো থেকো, ধন্যবাদ। বিজনবাবু, শুনলেন যে হুগলি
রাজনৈতিক পরিবর্তনের একটা ইঙ্গিত ওরা বলছেন, এটা কি গোটা পশ্চিমবাংলায় হবে? পশ্চিম বর্ধমান কি তার বাদ পড়বে? পশ্চিম বর্ধমান বাদ পড়বে না, পশ্চিম বর্ধমানও সেই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থাকবে। না, কিন্তু প্রথম দফা থেকে দ্বিতীয় দফায় অনেক বেশি তোড়জোড়, অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী, 3000 লোককে গ্রেপ্তার করা হলো। এটা তো প্রায় বিজেপি ছিনিয়ে নেওয়ার মতো করছে। না, ছেড়াবে কেন? যারা আপনার সমাজ বিরোধী, 11 জন এমএলএ নাম দিয়ে বলা হয়েছিল যে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, তারা যদি সমাজ বিরোধী কাজ করে নিঃসন্দেহ করা উচিত, নিঃসন্দেহ করা উচিত। তো আজকে একটা ভোটকে শান্তিপূর্ণভাবে যদি হতে না দেয়, তার মানে সে তার জায়গার ডেভেলপমেন্ট করেনি, সে তার প্রপার কাজ করেনি, এবং সে চাইছে জোর জবরদস্তি করে মাসেল পাওয়ার দেখিয়ে গুন্ডাদিকে দিয়ে। কিন্তু স্বাধীনতার পর এনআইএ কে নামানো হচ্ছে একটা রাজ্যের গণতান্ত্রিক ভোটে বিধানসভায়। যদি সে বোমাবাজি পিস্তলবাজি করে, বিজেপি যেহেতু তৃণমূলের অভিযোগ যে এনআইএ, সিবিআইডি এরা তাদের এক একটা হাত আর কি, স্বাভাবিকভাবেই এই হাতগুলোকে পুরো নামাতে হচ্ছে। এবং আপনাদের মুখ কই? আপনাদের মুখ তো একটাই, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এসে বলছেন আমি 294টা কেন্দ্রের প্রার্থী, আমাকে ভোট দিন। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতেন। বিজেপি সবসময় একটাই আদর্শে বিশ্বাসী, সেটা হচ্ছে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে না। বিজেপি এগোয় একটাতে, সেটা হচ্ছে পদ্মফুল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে দেখে। এবং যে কোনো রাজ্যে বলুন, যে কোনো জায়গাতে বলুন, বিজেপির কিন্তু পলিসি সেটাই। তো সেই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই একই পলিসি, এবং নরেন্দ্র মোদীজি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবারে চাইছেন যে বঙ্গ থেকে যদি ডেভেলপমেন্ট না হয়, তাহলে পুরো ভারতবর্ষে ডেভেলপমেন্টটা ইনকমপ্লিট। আপনার নিজের বিধানসভায় 96,000 পুরুষ ভোটার ভোট দিয়েছেন, 86,000 মহিলা ভোটার ভোট দিয়েছেন, তার সঙ্গে সামান্য 400 মতো আছে। আমি বলছি এই যে 10,000 কম পড়েছে, কিন্তু মহিলা ভোটাররা প্রচুর এগিয়ে আছে। এই মহিলা ভোটাররা কি এই যে সিঁথির রক্ষা করার জন্য এগিয়ে এসছে না? সত্যি সত্যি ওই যে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও অন্য কোনো রাজ্যে আপনারা দেননি, এরকম প্রতিশ্রুতি দেন কিন্তু দেন না, এই অভিযোগ বারবার তৃণমূল করেছে, একেবারে মানে ছবি দেখিয়ে বলছে, ভিডিও দেখিয়ে বলছে। তো এই মহিলা ভোটারের এত ভোট, এটা মধ্যে কি কোনো সত্যি হিন্দু জাগরণের বিষয় আছে, না লক্ষ্মী ভাণ্ডারের পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডার? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা আপনি এক পক্ষে বলতে পারেন, যেখানে ওনারা, আমরা চাইছিলাম যে ফিমেল বা উইমেন এম্পাওয়ারমেন্ট, সেজন্য আমরা চাকরি থেকে শুরু করে সরকার থেকে, মানে শব্দটা অনেক বড়, সশক্তিকরণ, বলছি আপনাকে সেটা। কিন্তু আপনারা তো ভাতার তীব্র বিরোধিতা করতেন, নরেন্দ্র মোদী সাহেব থেকে শুরু করে বিজেপির সবাই মিলে বলতেন যে পশ্চিমবঙ্গে শুধু ভাতা দেওয়া হয়। এখন সেইগুলো, এই যে যুবকদের দেওয়ার কথা বলেছেন আপনারা, অন্নপূর্ণা বলছেন, আপনারা তো এই ভাতাতেই বিশ্বাস করে। না, আমরা ভাতাতে বিশ্বাস এই জন্য করলাম যে তোমরা যদি চাও আমরা কাজ দেব, সেজন্য আমরা বলেছি 5 বছর 1 কোটি কাজও দেব, কিন্তু তুমি যতদিন না কাজ পাচ্ছ, বেকার বসে আছো, তার জায়গায় তোমাকে এটা দেওয়া হলো যে ঠিক আছে, তোমার জন্য যে তোমার হাত খরচা যে দরকার। কিন্তু কাজটা কোথায় পাবে? নরেন্দ্র মোদী সরকার 2014 থেকে 14তে এসে বলেছিলেন মুঝে বাবুল চাইয়ে, এবং 2 হাতে লাড্ডু চেয়েছিলেন, মানুষ তাকে দিয়েছিলেন। 2014তে ক্ষমতা এসে তিনি প্রথম যে কারখানাটা বন্ধ করলেন সেটা হচ্ছে হিন্দুস্তান কেবলস, দ্বিতীয় যে কারখানাটা বন্ধ করলেন সেটা হচ্ছে বার্ন স্ট্যান্ডার্ড। দুটো রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ করলেন, একের পর এক কয়লা খনি বন্ধ করলেন, আউটসোর্সিং করলেন। আপনারা বারবার শিল্পের কথা বলছেন, আর পশ্চিম বর্ধমান জেলায় আপনারা একের পর এক শিল্প বন্ধ করেছেন। এই দুর্গাপুরে হিন্দুস্তান ফার্টিলাইজার চালু করতে পারলেন না, অথচ এই নরেন্দ্র মোদী বিহারের সিন্দ্রিতে গিয়ে তিনি হিন্দুস্তান ফার্টিলাইজার চালু করে দিলেন, বন্ধ কারখানা। মানে এইটা, এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা করে কি মানুষকে একবার বোকা বানাতে পারে? এটা দ্বিচারিতা নয়, এটা দ্বিচারিতা নয়। হিন্দুস্তান কেবল থেকে হিন্দুস্তান ফার্টিলাইজার আপনি যাই বলবেন, সরকার এখনো সেই চেষ্টা আছে, কিন্তু আপনাকে অপোনেন্টকে তো সাপোর্ট করতে হবে। না, সরকার কোনো চেষ্টা নেই। হিন্দুস্তান কেবলসের পশ্চিমবঙ্গ সরকার সামান্যতম কোনো হেল্প করে না। আমি কেন্দ্রীয় সরকারের জমি, কেন্দ্রীয় সরকারের জায়গা পশ্চিমবঙ্গ সরকার 1 টাকা জমিটা দিয়েছিল কারখানা করার জন্য। আপনাকে সেখানে তো একটা হেল্পিং দরকার, সেই হেল্পটা সামান্যতম করে না। আমি আপনাকে অত বড় প্রসপেক্টেও কথা বলছি না, আপনি ওইখানে বিজেপি করেন না। আপনারা তো এই রাজ্য থেকে 19টা এমপি পেয়েছিলেন, 12টা এমপি পেয়েছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো এমপি পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট প্ল্যান দিয়েছেন যে আমরা পশ্চিমবঙ্গের এই ডেভেলপমেন্ট আমি আমার এলাকায় করতে চাই? আজ অবধি দেননি।
কেন দেননি? আসানসোলে বাবুল সুপ্রিয় প্রচুর কাজের জন্য দিয়েছিলেন। বাবুল সুপ্রিয় যখন ছিলেন তখন তিনি প্রচুর তিনি কাজের জন্য একটি বড় দিয়েছিলেন। কাজ করেছেন, জিটি রোডের উপরে তিনি একটা ফ্লাইওভার করেছেন সেল এবং রেলের 60 কোটি টাকা দিয়ে। এছাড়া বাবুল সুপ্রিয় এমন কোন কাজ করেছেন তার লোকসভা শিপে দুবারে এরকম দেখানো যাবে না। এবং তার কারণ হচ্ছে, তার যুক্তি ছিল, তিনি বারবার বলতেন যে আমি একেবারে যে স্তরের মন্ত্রী, আমার কথা ক্যাবিনেটে শোনার মতো লোক নেই। ঠিক আছে, এটা ছিল বাস্তব। যে প্রশ্নটা আমি আপনাকে অনেক আগে করেছিলাম যে আপনি একজন সৎ মানুষ, সৎ চিকিৎসক হিসেবে পরিচিত, আপনি কি করে কয়লা বালি বন্ধ করবেন? যে টাকা দরকার পার্টি চালাতে গিয়ে, সেই টাকা তো এখান থেকে আসে। এবং আমি নাম বলবো না, আপনাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী কদিন আগে প্রচারে এসে এই দুর্গাপুর শহরে একজন কয়লা মাফিয়ার হোটেলে থেকে গেছেন। তো এইটাকে কি করে আপনারা ব্যালেন্স করবেন? মানে একদিকে বলবেন শিল্প করব, আবার দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন ব্যবসা করা আমাদের কাজ নয়, অমিত শাহজিও বলেছিলেন ব্যবসা করা আমাদের কাজ নয়। তাহলে ভারত সরকার তার চিত্তরঞ্জন রেল কারখানায় 18,000 কর্মী থেকে কমিয়ে আপনি 6,000-এ নামিয়ে এনেছেন। আজকে হিন্দুস্তান কেবলস বন্ধ, বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ, ভারত অ্যালুমিনিয়াম কারখানা আপনারা বন্ধ করেছেন, এমএমসির অবস্থা বন্ধ, হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ। আপনারা এত সরকারি জায়গা পড়ে আছে, অথচ কেন্দ্রীয় সরকার একটা কারখানাকে বাঁচাতে পারলেন না। উল্টে আপনারা বলছেন যে আপনারা শিল্প করবেন। কোন শিল্প করবেন? আপনি এই জায়গা যেগুলোর নাম আপনি বললেন সেগুলোকে পুনরুজ্জীবিত করা হবেই হবে, এটুকু আপনাকে অ্যাসিওর করা যেতে পারে। দ্বিতীয় কথা যেটা আপনার মেন আমাদের জামুড়িয়া নিয়ে, সেটা আমি আপনাকে আজকেও বলছি, সেটা হচ্ছে জামুড়িয়া শিল্পাঞ্চলে বালি এবং কয়লা আপনার বন্ধ হবেই হবে। এটা বালি চালানোর ফলে নদী থেকে শুরু করে যে কি নদীর জল কমে গেছে, এবং তারপরে আপনার মাটি দেখা যাচ্ছে আজকে আপনার আমার গ্রামের লোকগুলো জল খেতে পাচ্ছে না। আমি এটা বিঙে যে বিধায়ক হিসাবে সেটা কি করে সহ্য করতে পারবো? সেই জন্য বালি তোলা প্রথম, এবং অবৈধ কয়লার জন্য আপনার কি প্রচুর জায়গায় ধস নেমেছে, লোকে অনেকে মারা গেছে প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিন, এবং কিছু লোকের দেহাবশেষ পর্যন্ত পাওয়া যায় না। এবং এই যেগুলো চলে সেটা হচ্ছে অনলি ফর দ্য টিএমসি সরকারের আমলে এবং প্রশাসনিক মদতে, টিএমসির প্রশাসনিক মদতে। তো সেই জিনিসগুলো এসে প্রথম কাজ হবে আমার বন্ধ করে। এবং আমি আপনাকে কথা দিচ্ছি 5 বছর আপনি জামুড়িয়ার ডেভেলপমেন্ট দেখবেন যে জামুড়িয়াকে সত্যি কতটা ভালো করা গেল, নাকি বিগত টিএমসি এবং বিগত সিপিএম কি করেছে, আর বিজন মুখার্জি বিধায়ক হিসাবে বিজেপির কতটা ভালো ডেভেলপমেন্ট করেছে। আপনার এখানেই আমি এসে আপনাকে বলবো, আমি 5 বছরের আমি আপনাকে আরেকটা শেষ উদাহরণ দিই। আমরা প্রায় 6 বছর আগে বার্নপুর একটা এয়ারপোর্ট তৈরি করে ফেলেছি, আমরা আজও পর্যন্ত সেই এয়ারপোর্টটা চালাতে পারলাম না, অথচ ওর পরে দেওঘর শুরু হয়েছিল, দেওঘর এয়ারপোর্ট চালু হয়ে গেল না। সেক্ষেত্রে আপনি যেটা বলছেন অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় আপনার প্রশাসনিক যেটা, তারপরে 200 কিলোমিটারের একটা ডিস্টেন্সের কি একটা নিয়ম আছে, সেই নিয়মটার জন্য আপনার অন্ডাল এয়ারপোর্ট এবং দেওঘরের করা হয়েছে। সেক্ষেত্রে আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আসানসোল ডিভিশনে আজ কেন অনেক দিন আগেকার এয়ারপোর্ট না, এই যে ছোট এয়ারপোর্টটা, হ্যাঁ সেটা ছোট, যেটা নতুন করে তৈরি করা হলো, এটা উড়ান প্রকল্পে তৈরি করা হয়েছে নতুন করে। আমি আপনাকে আরেকটা শেষ উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমাদের সার্বিকভাবে মজার বিষয়, করোনার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টা সাধারণ মানুষের ট্রেন বন্ধ করা হয়েছিল করোনা বলে, আজ অব্দি সেগুলো চালানো হলো না, অথচ বন্দে ভারত চালানো হচ্ছে। মানে গরিব এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কথা ভারতীয় জনতা পার্টি কিন্তু ভাবে না। এটা কি আপনার মনে হয় আপনারা ক্ষমতায় এসে ভাববেন? না, এটা আপনি এটা দিয়ে আমি শেষ ভুল কমপ্লেন করছেন। না, আমার কমপ্লেন নয়, এগুলো মানুষের অভিযোগ। না, ডেভেলপমেন্ট হওয়া দরকার। আজকে যদি দেখুন বন্দে ভারতের মতন একটা ভালো যদি ট্রেন না চলে, তাহলে আজকে তো আমাকে সময় এসে পিছিয়ে যেতে হয়। আজকে আপনি দিল্লি যেতে চাইবেন 4 ঘন্টায় যেমন আমি পৌঁছতে পারছি, বা 10 ঘন্টায় পৌঁছতে পারছি, সেরকম ট্রেন আমাদের কাছে এখন বন্দে ভারত হয়েছে। রাজধানী অনেকদিন আগে শুরু হয়েছে, কিন্তু রাজধানীতে যতটা সময় যাবেন তার থেকে আপনার মনে হচ্ছে, কারণ আমরা আজকে নতুন নতুন যদি অবস্থার মধ্যে নিজেকে ডেভেলপমেন্ট না করি, তাহলে তো দেশ তো এক জায়গাতেই থাকবে। কিন্তু বন্দে ভারতের যে ভাড়া বা যেভাবে চলা, তাতে তো আমি বলছি আপনাকে, এবারে হচ্ছে যে ট্রেনগুলোর কথা বলছেন আপনি, সেগুলোর পরিবর্তে আপনার কি হয়েছে, এত বেশি এখন ট্রেন চলছে
সেখানে আপনি আজ থেকে ধরুন রাত্রেবেলাতে ট্রেন বলুন বা দিনে পূর্বা এক্সপ্রেস থেকে শুরু করুন, সেগুলো তো আপনার এখনও চলছে। এবারে করোনার সময় হয়তো কিছু স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল যেগুলো এখন আর প্রয়োজন নেই বলে মনে করছে সরকার, সে স্পেশাল ট্রেনকে সে কারণে বন্ধ করা হয়েছে। বাকি আদারওয়াইজ স্পেশাল নয়, আমি নির্দিষ্ট করে বলতে পারি আপনাকে। হ্যাঁ বলুন। জসিডি কলকাতা, হ্যাঁ ঠিক আছে, একটা দারুণ ট্রেন, সারা মানুষ যাতায়াত করতেন। হাওড়া অমৃতসর এক্সপ্রেস, একটা দারুণ ট্রেন, তো এখনো চলে। না 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 না, হাওড়া অমৃতসর এখনো হাওড়া চলে। অমৃতসর মেল চলে। তো আমরা মানে এইটুকু আশা করতেই পারি যে আপনার মতো মানুষেরা তারা যদি সত্যি আসেন তাহলে শুধু চিকিৎসা নয়, সার্বিকভাবে জামুড়িয়ার উন্নয়ন, এবং যেহেতু আপনি রানীগঞ্জেও একসময় দাঁড়িয়েছেন, আমার ধারণা রানীগঞ্জ নিয়েও আপনি ভাববেন, বা গোটা আসানসোল মহকুমার। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মানুষ আপনার কাছে সহজে যেতে পারবে কিনা। মানে ভোটের সময় আপনি স্টেতো নিয়ে ঘুরলেন, আমাকে 2-3 জন বলছিলেন যে এখন উনি বিনা পয়সায় দেখে দিচ্ছেন, ভোটের পরে গরিব মানুষকে বিনা পয়সায় দেখবেন তো? এইটা দিয়ে শেষ প্রশ্ন আমার। সেটা তো আপনি যারা বলেছেন তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন যে ডাক্তার বিজন মুখার্জি লাস্ট 20 বছরে কত পেশেন্টকে বিনা পয়সায় দেখেছেন এবং অপারেশন করেছেন, তাদের পয়সা নেননি, বিনা পয়সায় অপারেশন করেছেন। এরকম প্রচুর পেশেন্ট আছে এবং তারা আপনি যে কোনো গ্রামে যেও বা যে কোনো হসপিটালে যেও জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ ডাক্তার বিজন মুখার্জি কারো বিজনবাবু, তাহলে আমরা আশা করব আপনার একেবারে যদি জিস্ট করে আমি আমার এই সাক্ষাৎকার শেষ করি, তাহলে জামুড়িয়ায় আপনি ক্ষমতায় এলে 4 তারিখ বিকেল থেকে কয়লাবালি বন্ধ হবে, সিঙ্গারেনি নদী তার পুরনো জায়গায় ফিরবে, ডেফিনেটলি সেটা যারা জমি দখল করে কারখানায় রেখে দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, হ্যাঁ হাসপাতালের পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা সামগ্রিকভাবে রেফার কমানোর চেষ্টা করবেন, নিঃসন্দেহে, এবং সর্বোপরি মানুষ যেন আপনাকে কাছে পায় এটা আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং আপনি চিকিৎসক হিসেবে অন্তত কিছু গরিব মানুষের পাশে ছিলেন এবং থাকবেন, এই প্রতিশ্রুতি দিচ্ছেন। নিঃসন্দেহে। আপনি বলছেন আমার জেলায় 9টি আসনে 9টি বিজেপি জিতবে। 4 তারিখে মানুষের আশীর্বাদ আপনারা কতটা পেলেন কতটা পেলেন না সময় বলবে, কিন্তু অনেকটা সময় আপনি এক্সপ্রেস নিউজকে আজকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, Thank you. অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।